হ্যালো রোশন প্রেমী জনগণ, আসসালামু আলাইকুম। বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের পড়ার টপিক হচ্ছে E1 এবং E2 রিয়াকশন। এই টপিকটা পড়ার মাধ্যমে আমরা যে অর্গানিক কেমিস্ট্রির হ্যালোজেন ও কম্পাউন্ড চ্যাপ্টারটা পড়ছিলাম, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি, এটার পরে আর এই চ্যাপ্টার নিয়ে কোনো ভিডিও দিব না। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানায়েন, তারপরে আমি ভিডিও দিব। তাহলে চলেন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। তাহলে দেখেন, এই যে আমরা পড়বো E1 এবং E2 রিয়াকশন। এই E এবং 1-2 কিভাবে আসছে, 1-2 ব্যাপারটা তো আপনারা জানেন, আগের ভিডিও যদি দেখে থাকেন। আর এর ব্যাপারটাও জানেন, তাও আমি এখানে লিখে রাখছি যে রিয়াকশন পড়ছিলাম আমরা প্রথম দিকে, যে সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন আর রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। এর মধ্যে আজকের পড়ার টপিকটা আমাদের এই এলিমিনেশন হচ্ছে রিয়াকশন। এই এলিমিনেশন শব্দের অর্থ কি? এলিমিনেশন শব্দের অর্থ হচ্ছে অপসারণ, ঠিক আছে? তাহলে বের করে দেওয়া, ঠিক আছে? এলিমিনেশন মানে হচ্ছে অপসারণ করা বা বের করে দেওয়া। এইটুক তো চলে গেল। এবার দেখেন, আমরা এখানে লিখে রাখছি যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। আগের ওই যে SN1 এবং SN2 বিক্রিয়ায় কিন্তু আমি এগুলো ভালো করে বুঝাইছিলাম যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কি। দেখেন, এই যে এলিমিনেশন রিয়াকশনটা, এই এলিমিনেশন রিয়াকশন ইলেকট্রোফাইলেরও হয়, নিউক্লিওফাইল দিয়েও করা যায় আর কি। তাহলে যদি অ্যালকোহল সমৃদ্ধ কম্পাউন্ড নেন, সেটা হচ্ছে ইলেকট্রোফাইলের মধ্যে পড়বে। আর যদি আপনি অ্যালকাইল হ্যালাইড সমৃদ্ধ কম্পাউন্ড নেন বিক্রিয়ক হিসেবে, তাহলে সেটা হচ্ছে নিউক্লিওফাইলের মধ্যে পড়বে। আর এই যে মলিকিউলারিটি, এই টপিকটা কিন্তু গত ভিডিওতে আমি জানিয়েছিলাম। SN1 এবং SN2 রিয়াকশনের ডিটেলস আলোচনা করা হয়েছে, এই জন্য এই ভিডিওতে আর কোনো কথা বলবো না। ইউনিমলিকুলার মানে আমরা এই 1 কে বুঝছি, আর এই বাইমলিকুলার বলতে আমরা এই 2 কে বুঝছি, ঠিক আছে? এবার দেখেন, এলিমিনেশন রিয়াকশন, আমি বললাম যে এলিমিনেশন মানে কি? অপসারণ করা, অর্থাৎ হচ্ছে বের করে দেওয়া, ঠিক আছে? এখন এই বের করে দেওয়া, মনে করেন কোনো বাড়িওয়ালা, তার অনেকগুলো ভাড়াটি আছে, তার সেই বাড়িওয়ালার আবার একটা মেয়ে আছে, ঠিক আছে? মনে করেন একটা মেয়ে আছে, সেই আবার উনি ভাড়া দিয়েছে অনেকগুলো ভাড়িটার মধ্যে 2টা ব্যাচেলার হচ্ছে ভাড়া দিয়েছে। সেই ব্যাচেলার আবার ছেলে, হ্যাঁ, এই ব্যাচেলার ভাড়াটিয়াগুলো তার মেয়ের দিকে নজর দেয়। তাই কি করলো, এই দুইজন আবার বন্ধু ছিল, ঠিক আছে? যে ব্যাচেলার দুটো নজর দিত, সেই ব্যাচেলার দুটো বন্ধু ছিল। পরবর্তীতে কি করছে, বাড়িওয়ালা টের পাইছে, দিয়ে দুইজনকেই বার করে দিয়েছে, ঠিক আছে? আমি নর্মালি বোঝানোর জন্য এটা বললাম। তাহলে দেখেন, এই যে বিক্রিয়া দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা। চলেন এখন আমরা এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়াটা দেখি। অপসারণ বিক্রিয়াটা আমরা এখানে যে রিয়াকশনটা লিখে রাখছি, এটা দিয়ে রিয়াকশনটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের একটা স্যাচুরেটেড কম্পাউন্ড লাগবে। এই স্যাচুরেটেড কম্পাউন্ডটাকে থেকে আমরা 2টা অ্যাটম বা গ্রুপকে বাদ দিয়ে আমরা আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত করতে পারলে সেটা এলিমিনেশন রিয়াকশন হবে। তাহলে এখানের দিক থেকে তাকান, এই স্যাচুরেটেড কম্পাউন্ডের দিকে তাকান। এখানের উপরে দেখেন, আমি 2টা গ্রুপ লিখে রাখছি। এই গ্রুপ দুটোকে বা এই অ্যাটম দুটোকে আমি বের করব, এই জন্য আমি এটাকে সিগনিফাইড করে রাখছি আর কি, হ্যাঁ, আলাদা করে রাখছি। এই দুটোকে আমি বের করে দিব। তাহলে এর আগে আমাদের একটা কথা আছে যে এই স্যাচুরেটেড কম্পাউন্ডের ভিতরে আমাদের অবশ্যই রিয়াকশন করাইতে গেলেই আমাদের বিটা হাইড্রোজেনের প্রয়োজন হবে। তাহলে বিটা হাইড্রোজেনটা কি? আমরা জানি, যদি কোনো কার্যকারী মূলক থাকে আর ওই কার্যকারী মূলকের সাথে যদি কার্বন থাকে, তাকে বলা হয় আলফা কার্বন। আর এই কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। আর এর পরের যে কার্বনটা থাকে, এটাকে বলা হয় বিটা কার্বন। আর এর সাথে যে কয়টা হাইড্রোজেন থাকবে, সেগুলো সব বিটা হাইড্রোজেন রূপে থাকে, এটা আমরা জানি। তাহলে এখানে এই যে বিটা কার্বনটা হচ্ছে বিটা কার্বন, আর এই হাইড্রোজেনটাকে বিটা হাইড্রোজেন। আমরা এই বিটা হাইড্রোজেন আর এখানকার যে ক্লোরাইডটা রয়েছে, এই 2টা অ্যাটম বা 2টা গ্রুপকে আমরা কি করে দিব? বের করে দিব। বের করে দিয়ে আমরা কি এখানে আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত করব। এটা হচ্ছে স্যাচুরেটেড ছিল, আর এখানে কি হলো? আনস্যাচুরেটেড কম্পাউন্ড, POUND কম্পাউন্ডে পরিণত করব। অর্থাৎ এই যে আমাদের একটা স্যাচুরেটেড কম্পাউন্ড ছিল, এই স্যাচুরেটেড কম্পাউন্ডটাকে যদি আমরা উইক বেসের সাথে বিক্রিয়া করাই, টেম্পারেচার কত থাকবে? টেম্পারেচার থাকবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে। যদি বিক্রিয়া করাই, তাহলে এই দুটো গ্রুপ বের হয়ে যাবে। বের হয়ে আমাদের কি হবে? আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে? আর এই যে দুটো গ্রুপ বের হয়ে কি হয়েছে? হাইড্রোজেন হ্যালাইড কিন্তু তৈরি হয়েছে। তাহলে মূল কথা হচ্ছে, অপসারণ বিক্রিয়ার যদি সংজ্ঞা দিতে বলে, তাহলে আমরা এইভাবে দিতে পারি যে এটা হচ্ছে একটা জৈব বিক্রিয়া, যেখানে একটা স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে 2টা গ্রুপ বা পরমাণুকে বের করার মাধ্যমে হচ্ছে একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় এলিমিনেশন রিয়াকশন। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা, আমি বলবো যে আপনারা ইংরেজিটা দিলেই বেশি ভালো হয়, যেহেতু অনার্স লেভেলে চলে আসছে, আর বাংলা না লেখাটাই ভালো। এটা সবচেয়ে সহজ হয়, হ্যাঁ, আর কি বাংলা লিখতে গেলে বেশি লিখতে হয়। দেখেন, আমাদের ওই রিয়াকশনটা করার পরে কিছু জিনিস মনে রাখতে হবে, কারণ এটা আমাদের ভিতরে প্রচন্ড পরিমাণে লাগবে এই কথাগুলো। তাই এখানে লিখে রাখছি, আপনারা নোট বলেও লিখে রাখতে পারেন। রিমুভ টু সাবস্টিটিউশন, অর্থাৎ 2টা জিনিস সেখান থেকে বের হয়ে যাবে বা উপাদান বের হয়ে যাবে, ঠিক আছে? এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের 2টা গ্রুপে বের করতে হবে, ঠিক আছে? টু কনভার্ট স্যাচুরেটেড টু আনস্যাচুরেটেড কম্পাউন্ড, তাহলে এই দিকে আমাদের কনভার্ট হয়ে যাবে, স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত হবে। আর এখানে লাগবে মাস্ট বিটা হাইড্রোজেন, অবশ্যই লাগবে। আর টেম্পারেচার অ্যাবভ কত? 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর তাপমাত্রা লাগবে। আর বিক্রিয়া ঘটবে উইক বেসের উপস্থিতিতে। এই কটা শব্দ আপনাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে রিমুভ টু সাবস্টিটিউটস, টু কনভার্ট স্যাচুরেটেড টু আনস্যাচুরেটেড কম্পাউন্ড, বিটা হাইড্রোজেন মাস্ট লাগবে, টেম্পারেচার লাগবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, বিক্রিয়া ঘটবে উইক বেসের উপরে। এবার দেখেন, আপনাদের বইয়ের ভিতরে থাকে একটা রিয়াকশন, এই রিয়াকশনটা ওই যে সংখ্যার সাথেই দিতে হয় আর কি। 1 মার্কের প্রশ্ন আসে যে অপসারণ বিক্রিয়া কাকে বলে, তার সাথে একটা বিক্রিয়া দিতে হয়। হ্যাঁ, আমি যখন পড়ছি ফার্স্ট ইয়ারে, তখন এই বিক্রিয়াটা পাইতাম, হ্যাঁ, কিন্তু আমি পড়ে যাই যে আমরা এখানেই পড়লাম যে আমাদের উইক বেসের সাথে বিক্রিয়া করতে হবে। হ্যাঁ, আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের সেই স্যাচুরেটেড কম্পাউন্ড। হ্যাঁ, আমি এই বিক্রিয়া
বিক্রিয়াটা আমার মনে যে প্রশ্নটা জাগতো যে আমরা তো বিক্রিয়াটা পড়ে আসলাম যে এটা উইক বেজের সাপেক্ষে হয়ে থাকবে, কিন্তু এখানে কি ইউজ করছে, সালফিউরিক অ্যাসিড ইউজ করছে, এটা তো গাঢ় অ্যাসিড, তাহলে উইক বেস বলছে আবার গাঢ় সালফিউরিক অ্যাসিড দিচ্ছে, ব্যাপারটা কি আমি না বুঝতাম না। এই জন্য এই মানে প্রশ্নটা আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের মনে তো জাগে তা ভালো, না হলেও জাস্ট আমার যে জিনিসটা সমস্যা হতো সেই জিনিসটা আমি চাই যে আপনাদের কখনো যাতে সমস্যা না হয়। তাহলে এটাই আমাদের সেই স্যাচুরেটেড কম্পাউন্ড। স্যাচুরেটেড কম্পাউন্ড, এই স্যাচুরেটেড কম্পাউন্ডের থেকে আমাদের এইটা হচ্ছে আপনার আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, তাহলে এই হচ্ছে বিটা হাইড্রোজেন, ঠিক আছে। এই বিটা হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেন আমরা বের করে নিয়ে যাবো, ঠিক আছে। এবার দেখেন আমাদের এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমরা কিন্তু বের করে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এই গ্রুপটা বের করবো, আর মনে করেন যে আমরা এখান থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে যাবো, হ্যাঁ, নিয়ে গিয়ে এই যে পানি, এই পানি তৈরি করে দেবো, ঠিক আছে। কিন্তু কিভাবে করব, এখানে দেখেন এটা আমাদের যে বলা হচ্ছে যে উইক বেস, এটা কিন্তু উইক বেস হিসেবে কাজ করে। কিভাবে দেখেন, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাওয়া যায়, একটা হাইড্রোজেন পাওয়া যায়, হ্যাঁ, আবার কি পাওয়া যায়, এখানে একটা পাওয়া যায়, আর এখানে পাওয়া যায় একটা কি বাইসালফেট আয়ন পাওয়া যায় না, এই যে বাইসালফেট আয়ন, ঠিক আছে। তাহলে এখান থেকে বিক্রিয়া করবে কি করে, এটার সাথে এটা বিক্রিয়া করবে, উইক বেসের এই হাইড্রোজেন কাকে আক্রমণ করবে, এটাকে আক্রমণ করবে, আক্রমণ করে কিসে পরিণত হয়ে যাচ্ছে, এখানে পানিতে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি কি নিলাম, হাইড্রোজেন নিলাম, আর এখানে কি নিলাম, ওএইচ নিলাম, নিলে কি তৈরি হচ্ছে, এখানে পানি তৈরি হয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমাদের এই যে জিনিসটা, এইটা কিন্তু এই বাইসালফেট আয়নটা, বাইসালফেট আয়নটা কিন্তু এই যে উইক বেস হিসেবে কাজ করবে এখন, হ্যাঁ। তাহলে উইক বেস হিসেবে কাজ করছে বাইসালফেট, এই বাইসালফেট কি করছে, পরবর্তীতে আমাদের এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করছে, সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। অর্থাৎ এই যে এই সালফিউরিক অ্যাসিড দিয়ে কিন্তু বিক্রিয়া হচ্ছে, কিন্তু সালফিউরিক অ্যাসিড আবার থেকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসিড ক্যাটালিস্ট। তাহলে এই সালফিউরিক অ্যাসিড কিন্তু এখানে অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। দেখেন তাহলে এইবার আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড প্রয়োজন ছিল, এখানে আমাদের উইক বেসের প্রয়োজন ছিল, তাপমাত্রা এই দেখেন 50 ডিগ্রি উপরে, ঠিক আছে। এবার এখান থেকে যেহেতু এটা চলে যাচ্ছে, তখন এই বন্ধন এগুলো চলে গেলে আমাদের এখানে কি হয়ে যাবে, ডাবল বন্ধন হয়ে যাবে। তাহলে এই সেই ডাবল বন্ধন হয়ে গেছে এখানে, তাহলে এটা কি একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়ে গেল না, ইউএন আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত হয়ে যায়, কম্পাউন্ডে পরিণত হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু আমরা দিয়ে থাকি, তাই আমি এটা একটু বললাম। তাহলে আমরা যদি প্রশ্ন আসে তাহলে অপসারণ বিক্রিয়া কি, তাহলে অপসারণ বিক্রিয়ার সংজ্ঞাটা দিব, এবং সাথে আপনি এই রিঅ্যাকশনটাও দিতে পারেন, সমস্যা নেই, এই রিঅ্যাকশনটাও দিতে পারেন, আবার এই রিঅ্যাকশনটাও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না তখন, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ইলিমিনেশন রিঅ্যাকশন কি, আর এই মনে রাখা জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবার চলেন আমরা দেখবো যে ইলিমিনেশন রিঅ্যাকশন, হ্যাঁ, এটা কয় প্রকার, এটা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2, আর একটা হচ্ছে E1CB। অর্থাৎ এই সিবি দ্বারা বোঝায় হচ্ছে কনজুগেটেড বেস। আমাদের এইটা নিয়ে মাথা ব্যথা থাকবে না, কারণ এটা আমাদের সিলেবাসের ভিতরে নাই, হ্যাঁ। আমরা পড়বো হচ্ছে এই E1 এবং E2, এই দুটো আমরা কি করব আজকে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর এইগুলো কিভাবে লিখতে হয় সেগুলো সেটা তো জানেন যে এই পাশ থেকে উচ্চারণ করতে করতে আসতে হয়। তাহলে এক বলতে আমরা কি বুঝি, ইউনিমলিকুলার বুঝি, তাহলে ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন আর বাইমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন। এখন আমরা এই যে E1 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে রাখবো, এগুলো কিন্তু আমরা যে সময় পড়ছিলাম না যে SN1 SN2 এর সাথে কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এখানে SN1 এবং SN1 এর সাথে E1 এর পার্থক্য শুধু টেম্পারেচারের, ঠিক আছে। টেম্পারেচারের পার্থক্য ওখানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা ইউজ করা হতো, আর এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, ঠিক আছে। কিছু পার্থক্য থাকবে, সেটা আপনারা আমি এটার সাথে বলে যাব পরবর্তীতে, হ্যাঁ। আপনারা এটার সাথে SN1 এর যে পার্থক্য রয়েছে এটা আসে, এটা আপনারা বের করে নেবেন, এটা আমি বের করে দিব না। তাহলে দেখেন এখানে মিল রয়েছে, দেখেন ওখানে যেরকম টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হতো, এখানেও সেই টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হবে। এর স্টেপও দুইটা, SN1 এরও কিন্তু দুইটা, হ্যাঁ। আর এখানে ইউজ করা হবে উইক বেস অ্যাটাক, হ্যাঁ, উইক বেস অ্যাটাক করানো হবে, ঠিক আছে। এটা তাহলে দেখেন বাইমলিকুলারে এখানে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হবে, এর স্টেপ হচ্ছে দুইটা, এবং স্ট্রং বেস অ্যাটাক লাইকে হচ্ছে পটাশিয়াম ওএস, হ্যাঁ, অর্থাৎ কস্টিক পটাশ, এটা ইউজ করা হবে। এবার দেখেন E1 রিঅ্যাকশন বলেন, তাহলে E1 রিঅ্যাকশনটা দেখি। E1 রিঅ্যাকশন অকার অ্যাবাউট 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচার অ্যান্ড উইক বেসের সহায়তায় ঘটবে, ঠিক আছে। তাহলে রিঅ্যাকশনটা দেখেন, আমি এখানে রিঅ্যাকশনটা করিয়ে রাখছি। এখানে দেখেন এই যে মিথানলটা রয়েছে, এটা কি উইক বেসের সহায়তায় করছে। তাহলে আমরা যে এখানে বলছিলাম যে উইক বেসের সাহায্যে বিক্রিয়াটা হবে, তাহলে উইক বেস হিসাবে নিচে মিথানল, হ্যাঁ। এখান থেকে এই OH কি মাইনাস না, এখানকার যে বিটা, যে আমাদের কার্বন রয়েছে, বিটা কার্বনের সাথে বিটা হাইড্রোজেন রয়েছে, এখানে তো 3টা দেখাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন সে বের করে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে কি করছে, এখানের পানি উৎপন্ন করে ফেলছে, হ্যাঁ। আর এখানে দেখেন এখানে আমাদের যে হ্যালোজেনটা ছিল, হ্যালোজেন আর কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, এখানে কি হ্যালোজেনের বেশি, তাই এই মাঝখানের বন্ধনটা নিয়ে হ্যালোজেন এইখানে চলে এসেছে, ঠিক আছে। যে হ্যালোজেন এই বন্ধন নিয়ে এখানে চলে আসছে, আর এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, আর এখান থেকে যেহেতু এই বন্ধনটা
ভেঙে গেছে তখন এই কার্বনটা আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে কি হচ্ছে ডাবল বন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে সেই ডাবল বন্ড তৈরি হয়ে গেছে, দুই পাশে দুটো CH3 ছিল, সেই দুটো CH দিয়ে কি তৈরি হলো আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে এটা কি ছিল স্যাচুরেটেড কম্পাউন্ড টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। এখান থেকে আমাদের উইক বেস এর সহায়তায় যখন বিক্রিয়াটা ঘটাচ্ছি তখন আনস্যাচুরেটেড কম্পাউন্ড হচ্ছে, একটা লিভিং গ্রুপ পাওয়া যাচ্ছে আর একটা পানি উৎপাদন হচ্ছে। এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন। এবার আমরা কি যাব মেকানিজমে চলে যাব। ঠিক আছে, চলেন এখন আমরা মেকানিজমটা দেখব। দেখেন আমি বলেছিলাম যে এর মেকানিজম দুইটা স্টেপে হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। হ্যাঁ, প্রথম যে স্টেপের নাম এখানে আমরা সেই নিয়ে নিলাম একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নেব, এটা কি স্যাচুরেটেড। ঠিক আছে, তাহলে এই অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি। ঠিক আছে, এবার এর সাথে কি দেব, এখানে উইক বেস দিতে হবে। কি দিতে হবে? উইক বেস, উইক বেস। ঠিক আছে, এই বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়াটা হবে স্লো। কারণ কি? SLOW, স্লো। কারণ কার্বোক্যাটায়ন তৈরি হয় স্লো ভাবে। ঠিক আছে, তাহলে উইক বেসের সহায়তায় বিক্রিয়াটা কি হবে? স্লো হবে। স্লো হয়ে এখানে কি তৈরি হবে? করবে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাহলে চলেন এই যে কার্বোক্যাটায়নটা আমরা এখানে দিয়ে নিই। তাহলে কি তৈরি হচ্ছে? আসলে আমি রিয়াকশন করার দিকে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ এত বাতাস হচ্ছে। হ্যাঁ, বাতাসে মানে কড়াই হয়ে যাচ্ছে না বিক্রিয়া, মানে এত বাতাস হচ্ছে যে খাতা পেস্টের সব উড়ে যাচ্ছে। আর কি বলবো? তাহলে দেখেন, যখন আমি এই স্যাচুরেটেড কম্পাউন্ডকে আমি উইক বেসের সাথে বিক্রিয়া করছি তখন আমাদের কি একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, CH3 ঠিক আছে, আর কি তৈরি হবে? একটা লিভিং গ্রুপ। কি এই লিভিং গ্রুপটা? এই যে কার্বন এবং এই যে আমাদের হ্যালোজেনটা হ্যালাইড গ্রুপটা রয়েছে, এদের ভিতরে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি এই হ্যালোজেনের, তাই এই পাশ থেকে ইলেকট্রনটা মাথায় করে নিয়ে কি করবে? দৌড় মারবে। ঠিক আছে, আর বাকি থাকবে এই যে অংশটা, তখন এর ঘাটতি থেকে যাবে, তাই এখানে কি তৈরি করছে? কার্বোক্যাটায়ন তৈরি করছে। আর এটাকে কি বলা হয়? লিভিং গ্রুপ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে লিভিং গ্রুপ। এবং দ্বিতীয় স্টেপটা এবার আমরা দেখব। দেখেন এখন 2 নম্বর স্টেপটা আমরা দেখি। 2 নম্বর স্টেপ রয়েছে হচ্ছে অ্যাটাক অফ কি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক হবে কাকে? যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেই কার্বোক্যাটায়নকে। তাহলে সেই কার্বোক্যাটায়নটা আমি এইভাবে লিখে নিলাম। ঠিক আছে, যেহেতু আমি কার্বোক্যাটায়নের অ্যাটাকটা দেখাবো এই জন্য এই যে বিটা হাইড্রোজেনটা নিচে নামাই নিয়ে চলে আসি। তাহলে এইটা আমাদের সেই বিটা হাইড্রোজেন আর এইটা আমাদের সেই কি নিউক্লিওফাইল। ঠিক আছে, এ কি করবে? একে অ্যাটাক করে ফেলবে। ঠিক আছে, তাহলে মনে করেন একে কি করলো? এভাবে অ্যাটাক করে দিল। দিলে আর এইখানে যে কার্বনটা ছিল এই কার্বনটা কিন্তু আলফা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন। তাহলে এটা হচ্ছে বিটা আর এটা কি এই কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন। তাহলে কি উৎপন্ন হবে? তাহলে দেখেন এটা আর এটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয়েছে? একটা পানি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আর এই বন্ধনটা কি চলে যাবে? এর সাথে চলে যাবে, গিয়ে কি হয়ে যাবে? ডাবল বন্ধন হয়ে যাবে। তাহলে এই কার্বন এবং এই আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে কি হবে? ডাবল বন্ধন হবে। ঠিক আছে, তাহলে এই আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে কি হলো? ডাবল বন্ধন হয়ে গেল। আর যে মিথাইল মৌলগুলো ছিল উপরে CH3 এগুলো থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের একটা তাহলে দেখেন এখান থেকে আমরা একটা কি স্যাচুরেটেড কম্পাউন্ড নিয়েছিলাম, এটা অ্যালকাইল হ্যালাইড, ও এখানে একটা 3 হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড নিয়েছিলাম, সেখান থেকে আমরা বিক্রিয়া করায় কি পাইছিলাম? একটা কার্বোক্যাটায়ন পাইছিলাম। সেই কার্বোক্যাটায়ন এখান থেকে আমরা পরবর্তীতে এই কার্বোক্যাটায়নটা নিয়েছিলাম, আর এই কার্বোক্যাটায়নটা নিয়ে আমরা কি নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক করাইয়ে আনস্যাচুরেটেড কম্পাউন্ড কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা গ্রুপ কিন্তু বের হয়ে গেছে। দেখেন এখান থেকে আমাদের সেই হ্যালোজেন বের হয়ে চলে গেছে আর এখান থেকে আমাদের একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। তাহলে দুইটা গ্রুপ কিন্তু আমাদের বের হয়ে গেল, এটা এবং এখান থেকে হাইড্রোজেন, এই বিটা হাইড্রোজেন কিন্তু বের হয়ে গেছে আর এখান থেকে হ্যালাইড বের হয়ে গেছে। তাহলে আমাদের কথা ছিল যে দুইটা গ্রুপ বা দুইটা পরমাণু বের হয়ে যাবে স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে। তাহলে সেই দুটা তাহলে সংজ্ঞা অনুযায়ী কিন্তু মিলে যায় যে আমরা স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত করলাম। ঠিক আছে, এই স্যাচুরেটেড থেকে এই আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করলাম, এর ভিতর থেকে আমাদের দুইটা গ্রুপ কিন্তু বের হয়ে গেল। এখান থেকে হ্যালোজেন গেল স্টেপ থেকে 1 থেকে এবং স্টেপ 2 থেকে কি গেল? এই যে বিটা হাইড্রোজেন চলে গেল। হ্যাঁ, তাহলে দুইটা গ্রুপ কিন্তু বের হয়ে গেছে। এটাই আমাদের মূল যে সংজ্ঞা ছিল যে স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে দুইটা গ্রুপ বের হয়ে আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অপসারণ বিক্রিয়া বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কথা জেনে রাখবো, এইগুলো কিন্তু আমাদের পার্থক্যের ক্ষেত্রে কাজে লাগবে। S1 এর সাথে হচ্ছে SN1 রিঅ্যাকশনের সাথে E1 রিঅ্যাকশনের যে পার্থক্য করতে এই কথাগুলো আমাদের কাজে লাগবে। তাহলে চলেন এটা দেখে দেখেন নিয়ে চলে আসছি। এই যে ইম্পর্টেন্ট কথাগুলো, এই ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে পার্থক্য করার ক্ষেত্রে। তাহলে দেখেন মলিকিউলারিটি, E1 রিঅ্যাকশনের মলিকিউলারিটি 1, এর সাথে SN1 এর কিন্তু 1। স্টেপ 2 ওরও স্টেপ 2 কিন্তু হচ্ছে নেচার অফ সলভেন্ট, এটারও পোলার ওটারও পোলার ছিল। অ্যালকাইল হ্যালাইড ওটা হচ্ছে 3 ডিগ্রি, ওখানেও 3 ডিগ্রি ইউজ করা হইতো। হ্যাঁ, ওয়াটার অফ রিঅ্যাকশন কি হয়? 1 হয়। আর উইক বেস লাইক হচ্ছে মিথানল। ঠিক আছে, এইটা আর শুধু এদের ভিতরে পার্থক্য হচ্ছে আমি টেম্পারেচার, ওটা হচ্ছে 50 ডিগ্রির কম টেম্পারেচারে ইউজ করা হয়, এখানে হচ্ছে বেশি ইউজ করা হয়। আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা কিন্তু নোট করে রাখবেন। হ্যাঁ, এগুলো কিন্তু থার্ড ইয়ারে প্রচন্ড কাজে লাগবে আপনাদের। ঠিক আছে, চলেন এখন আমরা
E2 রিঅ্যাকশন বা বায়োমলিকিউলার এলিমিনেশন রিঅ্যাকশনটা দেখি। এখানে আমরা দেখেন প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডটা প্রাধান্য পাবে, স্ট্রং বেস অ্যাটাক হবে। E1 এ কিন্তু হচ্ছে উইক বেসের অ্যাটাক হয়েছিল, এখানে স্ট্রং বেসের অ্যাটাক হবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হোয়াই স্ট্রং বেস পুল বিটা হাইড্রোজেন ইজিলি, অর্থাৎ বিটা হাইড্রোজেনকে দ্রুত তুলে নিয়ে যেতে পারে। এই যে আমরা এখানে যে স্ট্রং বেসটা ইউজ করব, এটা কি করবে, বিটা হাইড্রোজেনকে দ্রুত বের করে নিয়ে যেতে পারবে। কারণ কি স্টেপ 1 এখানে কিন্তু দুইটা হচ্ছে স্টেপের রিঅ্যাকশনটা হচ্ছে না, একটা স্টেপের রিঅ্যাকশনটা হবে। এই জন্য যদি আমি স্ট্রং বেস ইউজ করি তাহলে দ্রুত বিটা হাইড্রোজেনকে বের করেও নিয়ে যেতে পারবে। এই জন্যই এখানে বিটা হাইড্রোজেনটা মানে স্ট্রং বেসটা ইউজ করা হবে, আর এটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন। তাহলে দেখেন নর্মাল যে রিঅ্যাকশনটা আমার চলেন এখন আমরা এই নর্মাল রিঅ্যাকশনটা দেখি। রিঅ্যাকশন করার আগেই দেখেন আমরা এখানে একটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড নিয়ে রাখছি। এই আমাদের সেই হ্যালাইডটা, এর পরের যে কার্বনটা এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, ঠিক আছে। আর এখানে আমরা কি নিয়েছি, স্ট্রং হচ্ছে বেস নিয়েছি। এখন স্ট্রং বেস রিঅ্যাকশন করবে কার সাথে, স্ট্রং বেস এর যে পটাশিয়ামটা রয়েছে এ বিক্রিয়া করবে আমাদের এই হ্যালাইডের সাথে, ঠিক আছে, বা লিভিং গ্রুপ হিসাবে এটা বের হয়ে চলে যাবে এই পটাশিয়ামের সাথে। আর এটার সাথে কি করবে, এই যে OH গ্রুপ এটা অ্যাটাক করবে আমাদের যে এখানে বিটা হাইড্রোজেন রয়েছে, এই বিটা হাইড্রোজেনের সাথে অ্যাটাক বিক্রিয়া করবে। চলে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করতে পারে দেখেন। প্রথমে আমি যদি এই হ্যালাইটের সাথে হচ্ছে পটাশিয়ামের বিক্রিয়া করাই, তাহলে পটাশিয়াম কি হবে, পটাশিয়াম হ্যালাইট হবে। এই একটা গেল। তারপরে এইখান থেকে কি উৎপন্ন হলো, এখান থেকে OH আর হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করলো, এখানে একটা পানি উৎপন্ন করলো। আর কি উৎপন্ন হবে, যেহেতু এখানের আর কোনো ঘাটতি রয়ে গেছে আর হচ্ছে এখান থেকে চলে গেছে, তাহলে এই বন্ধনটা এর সাথে যুক্ত হয়ে যাবে, এখানে চলে আসবে। তখন কি হয়ে যাবে, এই যে আলফা এবং বিটার মধ্যে হচ্ছে কি হবে, ডাবল বন্ধন হয়ে যাবে। তাহলে এই CH3 মূলকটা এখানে, CH3 এখানেই থেকে যাবে। CH3 পানি উৎপন্ন হয়ে গেছে। পানি উৎপন্ন হওয়ার পরে কি হবে, পানি উৎপন্ন হওয়ার পরে দেখেন এই যে এখানে মিথাইল মূলকটা আমি এখানে মিথাইল রেখে দিচ্ছি, আর এই যে এখানে যে বন্ধনটা ছিল এখানে চলে গেছে, ঠিক আছে। তাহলে বন্ধন যদি এখানে চলে যায় তাহলে এখানে বাকি আছে কি, CH বাকি আছে। তাহলে এখানে লিখে দিলাম সেই CH, আর এই বন্ধন এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে, ডাবল বন্ধন হয়ে যাচ্ছে। এই পাশে আবার কি হচ্ছে, CH2 হচ্ছে। তাহলে কি উৎপন্ন হলো, আমাদের প্রোপিন উৎপন্ন হলো, আর এটা আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখেন মেকানিজমটা অন স্টেপে ঘটে। তাহলে এখানে হচ্ছে নিউক্লিওফাইল ইজ প্রোভাইড বাই কে, কস্টিক পটাশ। এখানে যে নিউক্লিওফাইল যে আক্রমণ করবে এটা কোথা থেকে পাচ্ছি, কস্টিক পটাশ থেকে পাচ্ছি। যে নিউক্লিওফাইলটা এখানে নিচ্ছি কোথা থেকে পাইলাম, এই কস্টিক পটাশ থেকে পাবো। হ্যাঁ, এখানে যে আমরা বললাম যে স্ট্রং কি নিচ্ছি, বেস নিচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি। তাহলে দেখেন এখানে কি হবে, এটা কি করবে, লিভিং গ্রুপ হিসাবে বের হয়ে যাবে, আর এটা এর সাথে বিক্রিয়া করবে। এটা হচ্ছে আমাদের সেই আলফা, এটা সেই আমাদের বিটা। তাহলে এটা যদি বের হয়ে যায় তাহলে কেমন হবে, এখানে একটা কিন্তু ইন্টারমিডিয়েট অবস্থা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ট্রান্সলেশন স্টেট বা হচ্ছে কি হবে, ইন্টারমিডিয়েট অবস্থা তৈরি হবে। সেটা কেমন হবে দেখেন, এখানে আমরা এই যে এটার তো কোনো পরিবর্তন হবে না, এটা আমরা এইভাবে লিখে ফেলি CH3, ঠিক আছে। লেখার পরে দেখেন বিক্রিয়ায় এটাও কোনো এখন আপাতত পরিবর্তন হবে না। আমি জাস্ট এই যে ইন্টারমিডিয়েট অবস্থায় যে কেমন হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এই ঠিক আছে। এবার এখানে যে হাইড্রোজেনটা ছিল মনে করেন, সেই হাইড্রোজেনটা আমি এখন উপরে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে তো ছিল নিচে, আমি এটা একটু উপরে দেখাচ্ছি, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তাহলে এখানে ডট ডট দিয়ে আমাদের একটা বন্ধন দেখাতে হবে, এই সেই হাইড্রোজেন, ঠিক আছে। এই হাইড্রোজেন আর হচ্ছে যদি ডট ডট দিই তাহলে এর সাথে বিক্রিয়া করেছে কি, OH বিক্রিয়া করছে, তাহলে এই হচ্ছে সেই OH। আর এখানে এর সাথে আমাদের তো এরকমই ছিল যে এরপরে কি আছে, CH2 ছিল, তাহলে CH2, ঠিক আছে। আর এখানের এই বন্ধনটা তো চলে যাবে, তাহলে এটা হালকা দেখাতে হবে এখন, ঠিক আছে। এই যে এইভাবে, তাহলে এই যে অবস্থাটা আমরা পাচ্ছি এই অবস্থাকেই বলা হবে হচ্ছে ট্রান্সিশন বা TS স্টেট আর বা ইন্টারমিডিয়েট স্টেট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের তৈরি হবে। এটা এর সাথে কি করবে, বিক্রিয়া করবে, যেটা আমরা এখানে দেখাচ্ছি মধ্যবর্তী অবস্থায় কেমন থাকে। আর এই বন্ধনটা যেহেতু ভেঙে যাবে তাহলে এটাও কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এবার কি পাওয়া যেতে পারে, এখান থেকে বিক্রিয়া করে কিন্তু আমরা এখান থেকে পাইতে পারি হচ্ছে CH3, ঠিক আছে। এটা এবার এখানে CH, ঠিক আছে। আর যেহেতু এটা এখন পুরোটাই বের হয়ে চলে যাবে, তাই না, এই পানিটা পুরোটাই বের হয়ে চলে যাবে, সেহেতু আমরা ওটা লিখতে পারবো না। এর মাঝামাঝি এটা এখানে চলে আসবে, এই বন্ধনটা এসে এখানে কি ডাবল বন্ধন তৈরি হবে। আর এখানে CH2 তো থাকছেই সাথে। এই যে আমরা এখানে লিখতে পারি, এই পাশে তো জায়গা নেই, এখানে লিখলাম যে সেই পানিটা বের হয়ে গেছে সেই পানি, আর ওখানে যে হ্যালাইটটা রয়েছে সেই হ্যালাইটটাও লিখতে পারি এইভাবে, আর এটা পটাশিয়ামের সাথেই যাবে, তাহলে সেই হ্যালাইটটা, ঠিক আছে। এইভাবে বিক্রিয়াটা হয়েছে, আপনারা এই পর্যন্ত দিলেই হবে, ঠিক আছে। মানে ওই যে আনস্যাচুরেটেড পর্যন্ত দিলেই হচ্ছে। তাহলে মেকানিজমটা আশা করি বুঝতে পারছেন যে আমরা একটা আনস্যাচুরেটেড কি স্যাচুরেটেড কম্পাউন্ড নিয়েছি, তার সাথে আমরা কি নিউক্লিওফাইলের অ্যাটাক করাইছি। করাই এখানে আমাদের এখানে একটা হ্যালাইট ছিল, এই হ্যালাইটটা কি হয়েছে, বের হয়ে যাবে, কারণ এই কার্বনের সাথে এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে হ্যালাইটের বেশি। তাই এই যে প্রাইমারি স্টেট মানে কি ইন্টারমিডিয়েট স্টেটে এইভাবে অবস্থান করবে আর কি, মানে ডট চিহ্ন দিয়ে দেখাইতে হবে আমাদেরকে। আর যেহেতু বিক্রিয়া করবে এই হাইড্রোজেনের সাথে এই OH, তাই এটাও আমাদেরকে ডট ডট চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে, ঠিক আছে। আর এই বন্ধন যে পাশে এই মাঝখান বরাবর চলে আসবে সেটাও একটু দেখাইতে হবে। দেখানোর পরে দেখা যাচ্ছে যে আমি এখান থেকে পানি বের করে দিব, আর এখানে আমাদের সেই হ্যালাইটটা বের করে দিব, দিলে আমাদের কি আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হচ্ছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার দেখেন আমি যে দেখেন আমরা E1 রিঅ্যাকশনের ব্যাপারে কিছু বলছিলাম, এবার E2 এর ব্যাপারেও কিছু বলবো, কারণ পার্থক্য করার সময় এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, সেটা আপনি E1 E2 এর ভিতরেও করতে পারবেন পার্থক্য, আবার ওইদিকে S1 এবং SN1 এবং E1 এর সাথে পার্থক্য দিতে পারে। হ্যাঁ, এইভাবে কিন্তু দিতে পারে। এই জন্য এগুলো একটু ইম্পর্টেন্ট, জাস্ট আমি লিখে রাখছি, জাস্ট বলে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে E2 রিঅ্যাকশনের মলিকিউলারিটি হচ্ছে 2 স্টেপ, এক স্টেপে ঘটে। এর নেচার অফ সলভেন্ট হচ্ছে পোলার অ্যাপোটিক, আর অ্যালকাইল হ্যালাইড ইউজ হয় 1 ডিগ্রিতে। অর্ডার অফ রিঅ্যাকশন হয় এখানে হচ্ছে 2, আর স্ট্রং বেস ইউজ হয় এখানে লাইক হচ্ছে কস্টিক পটাশ। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে, আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই
বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমাদের কিন্তু এই যে চ্যাপ্টারটা পড়ছিলাম আমরা হ্যালোজেনের কম্পাউন্ড, এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। যদি আপনাদের কোথাও প্রবলেম থাকে তখন আমাকে বললে আমি আবার ক্লাস বানিয়ে দেবো, এর আগে এখনো ক্লাস বানাবো না।